আজকে স্যার আসছে। আসবে ইভেন্ট চলে যান। আমরা ভাবছিলাম দীপু, দীপু পড়লে তোমাদের হয়তো অন্যভাবে ও তো হতো। আজকে তো আসার কথা ছিল, কিন্তু ব্যস্ত হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। মনে হয়। এখানে আমরা বলছি কি, হ্যাঁ, পরশুদিন 16 তারিখ আসতে পারবে না বলছে। আচ্ছা, মাদ, মাদ হচ্ছে কি টেনে পড়া। টেনে পড়া। মাদের অক্ষর বলছে তিনটা: হম। আলিফ, ওয়াও, Well, ইয়া। yeah. Yeah. এই তিনটা অক্ষর যদি স্পেশাল মানে অবস্থায় থাকে শব্দের ভিতরে, আয়াতের ভিতরে, তাইলে মানে টেনে পড়তে হবে ওই অক্ষরটাকে, যে অক্ষরের পরে এই দুল- তিনটা অক্ষর দুলমি, আছে। আমাকে একটা সেকেন্ড সময় দিবেন। বলো। সূরা বাকারা 271, আজকে এটাই আমি এখানে আটকে গেছি পড়ার। 271 হ্যাঁ, আয়াতে আচ্ছা বলো। ওয়াটা আছে, ওয়া। আচ্ছা দাঁড়াও, তো টু ওয়াটা কি সেভেন্টি 271? হ্যাঁ 271, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার এক সেকেন্ড, আমি কনসেপ্টটা নিয়ে আসি, তুমি এক সেকেন্ড ধরেন। আচ্ছা তাইলে আমাদের কি হলো, টানতে হুম হয় কোন অক্ষরটা, হুম। এই অক্ষরটার উপরে খাড়া জবর, নিচে খাড়া জের, অথবা Yes. উপরে উল্টা পেশ, ওই অক্ষরটাকে উল্টা বের, পাশ। যে অক্ষরগুলো থাকে, এটা গেলে 1 নম্বর। হ্যাঁ। আর একটা কি, ওই অক্ষরের উপর যদি জবর থাকে এবং তারপরে যদি খালি আলিফ থাকে। কোন অক্ষরের উপরে জবর আছে তারপরে খালি আলিফ, তাইলে ওখানে কি হুম। করতে হবে, মাদ করতে আগে হবে। লিখতে করতাম না। হ্যাঁ মাদ করতে হবে। না, মাদ 275 দুলমি, 275। 75, হ্যাঁ বলো। আল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, রিবার পরে ওয়ার উপরে লম্বা আলিফ। হ্যাঁ হ্যাঁ, না এই এটা এই কি, এই আমি তো এটা তো আর উচ্চারণ হবে না। কেন উচ্চারণ হবে না? আমি তো রিবা ওয়া পড়বো না। হ্যাঁ কেন, কেন তুমি পড়বা না? তা তো জানি না তুমি। কেন, ওয়ার উপরে কোনো কালকে বলছিলাম বাংলা, আরবি, ইংরেজি সবখানেই হুম। যদি কোনো শব্দের উপরে হরকত না থাকে তাহলে তুমি যেটা পড়তে পারবা না। ওয়া আছে কিন্তু এটা আমি পড়তে Yes. পারবো না। তুমি পড়তে, পড়তে যেহেতু পারবো না, হরকত হ্যাঁ। নাই এটা পড়া যাবে না, অতএব এটা যেহেতু হরকত নাই এটা পড়া যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা আছে তুমি। বলো। আরেকটা এক সেকেন্ড, 283, 283, 283। না, আরেকটা আছে তো ভুলে গেছি। আরেকটা আছে, আচ্ছা, এটা ওই যে না, 283 না, 282। বলো। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদাই ইযা তাদা ইযা তাদায়ানতুম। না তাদা, তাদা জবর আলিফ গুলো খালি আলিফ আলিফ। আছে। হ্যাঁ ইযা তাদায়ানতুম বিবাই হ্যাঁ, ইযা ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা। বিদাইনিন, হ্যাঁ, বিদাইনিন। হ্যাঁ, কারণ ওই যে হামজা ইয়া ইয়া আছে তো, ইকফা। হ্যাঁ ওটা তো, হ্যাঁ তুমি, হ্যাঁ না কোথায় কোথায়, বিদাইনিন ইলা, রাইট দুলমিন, বিদাইনিন ইলা। হ্যাঁ 4। বিদাইনিনের পরে যেহেতু হামজা আছে এটা কি হবে, এটা হচ্ছে পুরো পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার। ইলা, হ্যাঁ রাইট দুলমি, ইলা না, হ্যাঁ, তারপর ইলা তো, রাইট। ইলা, হ্যাঁ চার ইয়াটা পড়া, চার হ্যাঁ রাইট, 4। তিন আলিফ, চিহ্ন চিহ্ন তো আছে তিন আলিফ। আর খারা আরিফের উপরে মাঝে চিহ্ন আছে না? হ্যাঁ ওই খাড়া আলিফের বাঁধের চিহ্ন আছে, তার উপরে কি আছে? আর তো কিছু নাই। ও তোমাদের এখানে নাই। আচ্ছা ঠিক আছে, এটা তো থাকে না সৌদি ইয়েতে। ই- ইলার এখানে লামের উপরে খাড়া জবর আছে তাই না? জি জি জি। আর কোন, লামের উপরে খারা জবর, ইয়ার উপরে ওই যে খারা জবর আর ইয়া মাদ। ইয়ার উপরে সেটা আছে। ইয়ার উপরে আছে, হ্যাঁ। হ্যাঁ
ওটা আসলে তো ইয়ার উপরে দেওয়ার কথা ছিল না, ওরা ওইভাবে দেয় আর কি, ছোট্ট করে দিয়ে দেয়। এটা হচ্ছে তাহলে এটা কি পড়বো, চার চার মাদ না, ইলা? ওটা কি চিহ্ন দেওয়া আছে? ইয়ার উপরে কি চিহ্ন লামের দেওয়া উপর আছে? লামের উপরে ফাত্তা, ইয়ার উপরে ওই মাদ এবং খারা আলিফ। ইয়ার উপরে মাদের চিহ্নটা কি দেওয়া আছে? মাদের চিহ্ন তো মাদের মতোই, তুমি মাদের চিহ্ন না, কেমন? তুমি বললা যে ইলার উপরে দেওয়া আছে জবর, লামের উপরে জবর, এরপরে ইয়ার উপরে দেওয়া আছে মাদের চিহ্ন, আর খারা আলিফ, শুধু খাড়া আলিফ, আর তো কিছু নাই। মাদের চিহ্ন আর খারা আলিফ, আর তো কিছু নাই। আর কিছু নাই। আর কিছু নাই। হ্যাঁ, ওরা তো ওই যে বলছিলাম যে এটা আমরা পড়তে চাচ্ছিলাম, 3 অক্ষরে 3 আলিফ টানের জন্য শুধু এই উপমহাদেশের কোরআন শরীফে চিহ্ন দেওয়া হয়, কিন্তু এটা 3 না 4 তুমি? এটা এটা কেন হচ্ছে বলি, ঠিক আছে? এখানে তুমি হ্যাঁ। যেহেতু গ্রামার জানলে তুমি বুঝে যাবা। এখানে হুম। হচ্ছে ইলা, ইলার পরের শব্দে কি আছে? আজালিম। আজানের প্রথম শব্দটা কি? ইকফা। ইকফা। প্রথম শব্দটা কি? আলিফ। আলিফ। তুমি উম, এই কি যেন বলে, গুন্না আর মাদ মিলিয়ে ফেললে হবে না। গুন্না আর মাদ মিলিয়ে ফেলতেছো। গুন্না আর মাদ। মাদ। এখানে এখানে তো ইয়ার পরে হুম। এখানে একটা শব্দ অক্ষর আছে, যদিও এটার উপরে হরকত অ্যাকচুয়ালি অরিজিনালি নাই, কিন্তু ওরা মাদের চিহ্নটা দিয়ে দিছে। ইয়ার পরে আলিফ, তোমাকে ইয়ার শুনতে পরে পাবা না দিদি। আলিফ থাকলে ওই তুমি বলতেছিল কি এটা ইয়ার মালুম, তাই না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, যে ইয়ার নিচে ফোঁটা আছে 2 ফোঁটা, এটা তো নাই। যে হ্যাঁ, যে ইয়ার নিচে 2 ফোঁটা আছে সেটা হচ্ছে আরবি অক্ষর। জি। আর যে ইয়ার নিচে কোনো ফোঁটা নাই, হুম। এটা ইয়া অক্ষর না। আচ্ছা, এটা পড়তে হবে না। তাইলে আমরা যে এখানে পড়লাম মাদার অক্ষর 3টি, আলিফ ওয়া ইয়া, এটা আলিফ কি ওয়া, এই ইয়া, এই এখানে ইয়াতে তো ডট এখানে নাই। এখানে আমি ইচ্ছা করে আমরা দেই নেই আর কি, এটা বাঙালি আমার ও, টাইপ যেভাবে পাই আর কি। যেমন এই দেখো, এই মাদ্দে আসলি, এই যে ইয়ার নিচে কিন্তু এখানে কি থাকা, 2 ইয়ে নকটা থাকার কথা ছিল। এটা ও, আমরা লেখার সময় লিখি না অনেক সময়। এটা ছোটখাটো, ও, আসলে সবকিছু তো আমরাও করতে পারবো না, কিন্তু এখানে যে ইলাটা, হুম, এখানে তোমার প্রথম হচ্ছে মাদ, তারপরে তুমি ইকফা চিন্তা করো অথবা অন্য কিছু চিন্তা করো, কিন্তু এখানে ইলা শব্দের পরে, পরের শব্দের প্রথমে কি আছে? আলিফ। না, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা বাবুর সাথে কথা বলতেছি আমি। হ্যাঁ, ইলা, ইলা শব্দের পরের শব্দে আছে আজালিন। আজালিম। আজালিন। তাইলে এই যে আমাদের আজালিম মিম তো আজালিন, তুমি। হ্যাঁ আজালিন আবার পরেরটা মিম, কিন্তু তোমাকে বলছি না যে মাঝে মধ্যে গ্রামার বোঝার জন্য ওই হ্যাঁ, শব্দটাই ঠিক আলাদা করে করতে হবে। পড়তে হয়। আজালিন। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওটা পরে যখন আমি তেলাওয়াত করবো তখন অন্য কথাতে আসতেছি আমরা। এখন হুম, এই জিনিসটাই তুমি যেটা বললা, এটাই আমরা, জি। দীপু এসে গেছে। দীপু, আচ্ছা, দীপু তো আসলো। ওই আচ্ছা, ঠিক আছে, অসুবিধা ওইখানে নেই। একটা ওই ওই লিখিও আছে। জিনিসটা আজকে আমরা তোমার জন্য আমরা আসছি। ডান পাশে দেখো, ডান প্রথম পাশে। তুমি আমাকে দেখো, বললেন যে আমি মাদার গুন্না মিলাই ফেলতেছি কি, আমি একটু বললেন তো, আমি তো বুঝতেছি না কোথায় মিলাই বলবো না, ফেলতেছি। বলবো না, বলবো না, বলবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমাকে কেউ শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি শুনতে পাচ্ছ? জি জি দুলমা শুনতে পাচ্ছি। ওই বাবু আমাদেরকে ওই আহ মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ, মাদের অক্ষরের পরে, মাদ্দের মাদ্দে আসলির পরের শব্দে যদি হামদা থাকে, আর
মাদ্দে আসলির একই শব্দ যদি হামজা থাকে সেটা নিয়ে হ্যাঁ কনফিউশন আছে, সেই জন্যই আজকে আমরা এখানে আসছিলাম। তারপরও দুইটা এক্সাম্পল দেখছিল, ওটা নিয়ে আমরা আলাপ করছিলাম। এখন তুমি আমাদেরকে মাদ্দে আসলিটা এই দেখে দেখে পড়ে শুনে আমাদের ব্যাখ্যা করো। কি দুলমা, আমি না হ্যাঁ বাবু? হ্যাঁ, তুমি তুমি এই মাদ্দের নে- বিবরণ, তাই না? জি, এখন তুমি আমাদেরকে দেখি প্রথম থেকে তুমি আস্তে আস্তে পড়ো। দেখে দেখে পড়তাম ওর অবস্থা। মাদ, হ্যাঁ, দেখে মাদ দেখে পড়ো, অর্থ। তুমি নিজে মানে তুমি নিজে পড়ো, এজ ইফ তোমার সামনে কেউ নাই, তুমি নিজে পড়ো আচ্ছা, এবং তখন তুমি এক্সপ্লেন করার নিজের চেষ্টা করো। বলো, আপনারা সবাই আচ্ছা। শুনেন। মাদ, মাদ, মাদ শব্দটার অর্থ হচ্ছে টানা, টেনে পড়া। আর আমাদের মাদ্দের অক্ষর বা হরফ আছে তিনটা: আলিফ, ওয়া আর ইয়া, তাই না? সবাই হ্যাঁ কি ঠিক আছে, শুনতেছে? হ্যাঁ শুনতেছি, তাহলে বলতে থাকো। তুমি তোমার মত জিজ্ঞাসা করো, অসুবিধা নেই। আচ্ছা, তারপর এখানে লিখছে মাদ। মাদ চার প্রকার: এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ টান। যেটা আমাদের জন্য মাস্ট জানা সেটা হচ্ছে মাদ্দে আসলি, না দুলমা? যেটা এক ইয়েস আলিফ টান, ইয়েস। এটা মানে টানতেই হবে, এটা না টানলে আমাদের ভুল হবে। অর্থ বাধা হবে। হ্যাঁ, তাহলে মাদ্দে আসলি গুলি কি কি? সেটা হচ্ছে জবরযুক্ত হরফের পরে খালি আলিফ। এটা আমি বলতেছিলাম আমাদেরকে, বখানিদেরকে, যে এটা মনে রাখা সোজা, যে আলিফ আর জবর দুইটা তো হ্যাঁ দেখতে একই রকম, কাজে জবরের পর খালি আলিফ, এটা মনে রাখা সোজা। তারপর দুই নম্বর হচ্ছে জেরের পরে ইয়া সাকিন। আর তিন নম্বর হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন। এটাও মনে রাখা সোজা, কারণ পেশ আর ওয়া দেখতে একই রকম। তাহলে পেশ আর ওয়াটা মনে রাখলে, আর শুধুমাত্র জেরের পরে ইয়াটা মনে রাখলে, বাকি দুইটা মনে রাখা সোজা। আর বাকিগুলি হচ্ছে খাড়া জবর, হরফের উপরে খাড়া জবর, হরফের নিচে খাড়া জের, এবং হরফের উপরে উল্টা পেশ। প্রত্যেকটাতেই এক আলিফ টান হবে। মধ্যে আসলেই ঠিক মতো আদায় না করিলে অনেক সময় অর্থের বিচ্যুতি ঘটে। এটা উদাহরণ তো দুলমা অনেকবার আমাদেরকে বলছে, যে লামের উপরে এক জবর থাকলে লা, সেটা অর্থ হচ্ছে হ্যাঁ। হ্যাঁ কিন্তু এই যে লাটা, যেটা লামের উপরে জবর পরে একটা খাড়া জবর আছে, এই লাটা হচ্ছে এখানে পড়তে হবে লা, কারণ লামের উপর জবর এবং পরে একটা খালি আলিফ আছে, সেই জন্য এটা হবে লা, এবং এটার অর্থ হচ্ছে না। এটা এখন তোমার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমাদের এটা উঠাইতে পারতেছি না কেন? ওকে। আর হ্যালো, এখানে মধ্যে বলছে ব্যতিক্রমটা বলতেছে কি? লামের উপরে জবর মানে না, হুম। লা মানে না। না, না, মা হয়ে গেল। শুধু লামের উপর যদি জবর, সেটা হচ্ছে লা, সেই লার অর্থ হচ্ছে হ্যাঁ। আর দেখেন এই লাটা, এই দুটা পাশাপাশি দেখেন, এই লাটা হচ্ছে লামের পরে, লামের উপর জবর আছে, পরে একটা খালি আলিফ আছে, সেটা হচ্ছে লা, সেটার অর্থ হচ্ছে না। আর এক্সেপশন হচ্ছে আনা। হুম, তোমাদের এটা আমি ইয়ে করতে, হ্যাঁ দিচ্ছে। বাবারে, গন্ডগোল হয়ে গেল সব, না? আচ্ছা। তুমি দুইটা লা পাশাপাশি আছে, যেমন এখানে যথার মধ্যে লা, আর একটা হচ্ছে না, আর একটা হচ্ছে লা নিশ্চিত ভাবে। হুম এখানে হ্যাঁ লা, লা এর উপরে জবর,
আর লায়ের সাথে যে আলিফ বোঝা যাচ্ছে সেটা হচ্ছে না, রাইট? হ্যাঁ, এই লাম আলিফ, লাম আলিফ কলেমা তৈরি যে লাম আছে, লা হ্যাঁ, আছে, তো লাম ওই আলিফ লা মানে হচ্ছে না। আমরা এটা ছোটকাল থেকে পড়ে আসছি। লাম আলিফ জবর লা, লা। লাম হুম। আলিফ জবর লা, তার মানে লামের পরে খালি আলিফ আর লামের উপরে জবর, লাম আলিফ জবর লা, এটা তো না। এটা হচ্ছে না। আর হুম, তারপরে লাম জবর লা, আলহামদুলিল্লাহ। না, এটা হচ্ছে নিশ্চিত, হ্যাঁ, নিশ্চিত। নিশ্চিত, নিশ্চিত। আচ্ছা, অতএব বুঝছি। লা আর লা ঠিক মতো না পড়লে অর্থ উল্টে যাবে, ঠিক আছে? হুম, আর জি। হচ্ছে ব্যতিক্রম, এটা জানতে হবে। আনা জবরের পরে খালি আলিফ আছে, কিন্তু এক্ষেত্রে এটা টানা যাবে না, না। এই টানা আনার অর্থ মানা। হবে কি? টানা মানা। এটা হচ্ছে, এই আনার অর্থ হুম, হচ্ছে আমি, টানা মানা। এই আনার অর্থ হচ্ছে আমি, আনা, ঠিক আছে? আনার অর্থ হচ্ছে জি। আমি, এটা তাহলে এটা টানা যাবে না। এরপরে হচ্ছে দেখো মাদ্দে লিন, পড়ো। মাদ্দে লিন মানে হচ্ছে, প্রথমটা তো এতক্ষণ আমরা মাদ্দে আসরি পড়লাম হচ্ছে এক আলিফ টান, ঠিক হুম, আছে? মাদ্দে লিন হচ্ছে দুই আলিফ টান। তো এটা কি, একটা জবরযুক্ত হরফের পরে যদি ওয়া সাকিন অথবা ইয়া সাকিন এবং পরের হরফে যদি আরিজি সাকিন থাকে তাহলে মাদ্দে লিন হয়। তাহলে আরিজি সাকিনটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে। হুম, আরিজি সাকিন মানে হচ্ছে মূলে, মানে অরিজিনালি সাকিন নাই, কিন্তু যেহেতু আমরা থামতেছি সেই জন্য আমরা এটাকে সাকিন হিসাবে পড়তেছি। যেমন এখানে কি লিখছে, একটা উদাহরণ দিল মামা। যেমন কালকে আমরা পড়লাম না, ওইখান থেকেই পড়ি। ইন্না আতয়না কাল কাউসার, নাকি নাকি একটা পড়লাম কালকে দুলমা। কুরাইশ। কুরাইশ, কুরাইশ। আমরা যদি কুরাইশটা পড়ি, এখান থেকে আমরা, দাঁড়াও, কুরাইশের এখানে আসছে। হ্যাঁ কুরাইশের ওখানে আছে, ওয়েট করো। লেইলাফি। কুরাইশটা কিসের পরে? মাউনের পরে না? হ্যাঁ, এই যে কুরাইশের প্রথমটা হচ্ছে লি, এই যে লিটা, লি ইলাফি কুরাইশ। তাহলে কুরাইশের কফটা বাদ দিলে রয়ের উপরে জবর আছে, ওরা বলছে জবরের পরে যদি ইয়া সাকিন থাকে তাহলে এখানে জবরের পরে ইয়া সাকিন আছে। আর এই শিনটা, শিনটা আসলে শিন, কিন্তু যেহেতু আমরা থেমে যাচ্ছি তাহলে আমরা ওটাকে বলতেছি কি কুরাইশ, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে, এটার উপর সাকিন চলে আসতেছে, মানে আমরা কুরাইশিন না বলে যেহেতু আমরা থেমে যাচ্ছি সেই জন্য আমরা বলতেছি কুরাইশ, তাই না? তাহলে এই পুরা শব্দটা তার মানে এটা হচ্ছে আরিজি সাকিন। আমরা যেটা করলাম, শিনটা না পড়ে সেটাকে যে শুধু স উচ্চারণ করলাম, সেটা হচ্ছে আরিজি সাকিন। বোঝা যাচ্ছে? ও শিন, আচ্ছা, শিনকে কিন্তু যেমন আরিজি সাকিনটা কি এটা বোঝানোর চেষ্টা করতেছি। যেমন এই লাইনের মধ্যে শব্দটা কি কুরাইশিন, কিন্তু আমরা কুরাইশিন পড়তেছি না, আমরা পড়তেছি কুরাইশ, তাই না? তাহলে যেহেতু এখানে শিনটা, আপু এখানে যে খাউফ আছে ওইটাকে সিনের কোরাই সিনের মতো খাউফের, খাউফ আর এখানে একই রকম, একই একই এটাই খাউফ। এটাই কি আর এটাই কি আরজি সাকিন? এই যে খাউফকে,
খাউফিন ছিল, খাউফিন না পড়ে আমরা যে খাউফ পড়তেছি, তার হুম। মানে ওই ফটা হয়ে গেল আরজি সাকিন। হুম। এখন এই আরজি সাকিনটাকে তাহলে ওরা বলছে কোন জায়গায় মদ্দে লীন হবে। যেমন দেখো এইখানে কুরাইশের রর উপরে জবর বলছে, জবরের পরে ইয়া সাকিন এবং পরে যদি কি থাকে আর আরজি সাকিন থাকে তাহলে সেটা দুই টান বা মদ্দে লীন হবে। তাহলে আমরা এই জন্য কুরাইশ বলতেছি না, আমরা বলতেছে কুরাইশ, দুই টান দিচ্ছি, খফ। ঠিক আছে? বাইট না, এইখানে আছে বাইট আর ওই যে আচ্ছা। বাহ, কারণ কি তোমরা বুঝছো বাহ। কি বুঝছো না? বুঝলে বলো হ্যাঁ, না বুঝলে বলো না। কুরাইশ। আরজি দাঁড়া। সাকিন বুঝছো? বাবু বাবু, না দীপু, এটা কি না, এটা কি ওই যে কফটাকে বাদ দিয়ে রয়ের উপরে যে জবর আছে, এই হ্যাঁ, জবর, রয়ের উপরে জবর, জবরের পরে ইয়া সাকিন, আর এই যে যেখানে শিন ছিল, শিনটাকে যেহেতু আমরা শিন উচ্চারণ করতেছি না, তাহলে সেটা হয়ে গেছে আরজি সাকিন। জি। তাহলে পুরা জিনিসটা হয়ে গেল মাদ্দে লীন। তাহলে আমাকে এখানে রয়স পড়তে হবে। হুম। এটা কি কিন্তু আমাকে আপু অক্ষরটা হুম, ঠিক রাখতে হবে, রাইট? ইয়া হইতে হবে, ইয়া বা ওয়া হইতে হবে, তো মাদ্দে ইয়া লিন বা হইতে হবে। ওয়া হইতে পারে। জবরের পরে হুম। জবরের পরে ইয়া সাকিন অথবা ওয়া সাকিন থাকতে হবে, হ্যাঁ। তারপরে থাকতে হবে আরজি সাকিন। হুম। এবং আরজি সাকিনটা আগে বুঝতে হবে। আরজি সাকিন মানে আমরা থেমে যাওয়ার কারণে, যেটার নিচে ধরো দুই জবর আছে, দুই জের আছে, সেটা উচ্চারণটা না করে সেই জায়গাটায় আমরা থেমে যাচ্ছি। হুম। থেমে যেয়ে আমরা ওইটাতে ওই দুই জবর দুই জের উচ্চারণ না করে আমরা একটা সাকিন দিয়ে উচ্চারণ করতেছি, সেটাকে বলতেছে আরজি সাকিন। বুঝছি মনে হয়। তাইলে বুঝছো? মাদ্দে লিন হচ্ছে কি, জবরের পরে প্রথমে হচ্ছে একটা জবর থাকবে, জবরওয়ালা শব্দ থাকবে, অক্ষর হুম। থাকবে, সেটার পরে ইয়া অথবা ওয়া সাকিন থাকবে, এবং লাস্টের শব্দটা হচ্ছে কি যেখানে আমরা থেমে যাচ্ছি, এবং থেমে যাওয়ার কারণে ওখানে যেই জের জবর পেশ যেটা দেওয়া আছে আমরা সেটা উচ্চারণ না করে করতেছি না বলে ওটাকে বলতেছে আরজি সাকিন। হুম। ওটা দুলমিনী, বলো, একটা কথা, মাদ্দে বলো। আসলে যেমন না টানলে অর্থ চেঞ্জ হবে, মাদ্দে লিনে কি এরকম এরকম ইয়া না আছে, না 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 রেস্ট্রিকশন আছে? না, কিছুই নেই, কিছুই নেই। আচ্ছা। তুমি যদি না টানো কোনো অসুবিধা নাই। খফ, আচ্ছা। খফ, বাইত। তুমি দেখবা, তুমি যখন নামাজ পড়ো ইয়েতে, অনেক সময় জামাতে অনেকখানে, তুমি সূরা ফাতিহা পড়ার আগেই ওনারা সূরা ফাতিহাও পড়ে ফেলে, তারপরে সূরাও মিলিয়ে ফেলে, জি। তাড়াতাড়ি পড়ে। জি। ওইটা ওই ওই তাড়াতাড়ি পড়ারও একটা নিয়ম আছে, ওটার নাম হচ্ছে হদফ, হ্যাঁ। তাড়াতাড়ি পড়া। তো তাড়াতাড়ি পড়লে কোনো, যেমন আমরা এখানে যেটা আমাদের যে পেজটা দেওয়া আছে 1032, সেখানে খফ, বাইত, এটা কিন্তু মাদ্দে আসলি না। না, মাদ্দে এটা মধ্যে আসলিটা আসলি না। হচ্ছে, মাদ্দে আসলিটা কিন্তু আমাকে কি করতে হবে, টানতেই কেয়ারফুল হবে, থাকতে হবে, কেয়ারফুল থাকতেই হবে। থাকতেই হবে, টানতেই হবে, এটা জি। ওয়াজিব। আর কিছু জায়গাতে এটা ফরজের কাছাকাছি, কারণ তোর অর্থ ভুল হয়ে গেলে তো কোরআন পড়া না পড়া একই কথা। হুম? কালকে তুমি ছিলে নাকি না, আমরা বলছিলাম ওই যে হাজাল বাইত, হুম। হাজাল বাইত, হাজা শব্দটা কিন্তু ওই দাঁড়াও, এই যে দেখো হাজা, এই যে হাজা শব্দটা কি আছে, হার উপরে খাড়া জবর, যার উপরে জবর, তারপরে খালি আলিফ। তার মানে এখানে কি হ্যাঁ। করতে হবে, হাকেও একালিফ জ- টানতে হবে, দাকেও একালিফ টানতে হবে, হাদা। কিন্তু যখন আমি হাজার পরের শব্দের সামনে মিলিয়ে পড়ব, হাজার তখন তো পরের অক্ষরের পরের শব্দের প্রথম অক্ষর অথবা দ্বিতীয় অক্ষরের সাথে মিলিয়ে পড়ব, তখন কিন্তু এই রাটাকে আর টানা যায় না, অথবা বলি টানতে হয় না। হা জাল
বাইত, হাদাল বাইত। কালকে বলছিলাম আর একটা কি, ওয়ালাদ দলিন। এখানে ছিল ওয়া এবং লাম আলিফ জবর লা ছিল, কিন্তু সংযুক্ত করার কারণে লাম লাম আলিফ জবর লাকে আর টানতে হয় না, কিন্তু ওটা অরিজিনালি কিন্তু লা আলিফ আছে। অতএব হাদা এখানে দুটোই টানতে হবে। আর তাহলে জবরের পরে খালি আলিফ হলে টানতে হবে, এটা হচ্ছে মাদ, মাদ্দে আসলি। আর দেখো জবরের পরে কিন্তু খালি আলিফ না, ইয়া সাকিন অথবা ওয়া সাকিন থাকলে, এবং ওখানে এর পরে যদি আমি থেমে যাই, থামাটা কিন্তু একটা কন্ডিশন, তাইলে হচ্ছে গিয়ে কি এখানে মাদ্দে লিন হবে। আর এই যে সাকিন, হ্যাঁ হ্যাঁ, না মাদ্দে লিন হবে। আর আরজি সাকিনটা হচ্ছে কি মাদ্দে লিন হওয়ার জন্য একটা কন্ডিশন, শর্তটা কি, ওই যেই অক্ষরটার উপরে আমি আরজি সাকিন দিব সেখানে আমি কি করব, থেমে যাব, ওখানে থেমে যাব। যেমন এখানে কি, এখানে আমি যে পড়তাম এই বাইতি, তাই না, বা জবর বা, ইয়ার উপরে সাকিন, তার নিচে বাইতি, বাইতি। এর পরের শব্দটা কি আছে, খাউফিন, খাউফিন, খাউফিন। কিন্তু ওনারা বলছেন নিয়ম হচ্ছে এখন আমি বাইত শব্দের এখানে থেমে যাব। এটা সবসময় আমরা করি, কিন্তু কোন শব্দ যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি পড়ি, নর্মালি কিন্তু আমরা শেষ অক্ষরের উপরে এই যাই থাকুক কেন আমরা ওটাকে যজম ধরে পড়ি নর্মালি। তুমি আমি ধরে দিব তোমাদেরকে অন্য সময়। তো কিন্তু এটাই হচ্ছে নিয়ম, যদি আমি কোনো অক্ষরের উপরে আমি থেমে যাই, তখন সেই অক্ষরটার উপরে কি দিতে হবে, সাকিন করতে হবে, যজম দিতে হবে। দিলাম, ভালো কথা, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তার আগের অক্ষরে কি থাকবে, সাকিন থাকবে, সাকিন ওয়ালা অক্ষর থাকবে, এবং তার আগের অক্ষরে কি থাকতে হবে, জবর থাকতে হবে। বাইত, এখানে যদি বাইত না থেকে যদি বা জবর মা, বা না থেকে যদি বাজের বি থাকতো, অথবা বা পেশ বু